This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল নথি আর সেই জাল নথিকে কাজে লাগিয়ে পাসপোর্ট বানানো হচ্ছে। আচ্ছা, একটা পাসপোর্ট বানানোর জন্য শুধুমাত্র কি যে কোনো নথি দিয়েই কাজ চলে না, তো তার জন্য আপনার ভোটার কার্ড দরকার, আপনার আধার কার্ড দরকার, এবং সবটা জাল হলে তবে কিন্তু পাসপোর্ট জাল করা সম্ভব। এবং যে তথ্য সামনে উঠে আসছে, আমাদের যাচাইয়ের কোনো পরিকাঠামো নেই মালদায়। অসহায় মালদার পাসপোর্ট আধিকারিকরা, কিভাবে সম্ভব? একটা জেলায় কোনো পরিকাঠামোই নেই, তাহলে পাসপোর্ট ইস্যু হচ্ছে কেন? উঠছে হাজারো প্রশ্ন। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। যদি পরিকাঠামো না থেকে থাকে, এত অসহায় অবস্থা, তাহলে জানানো হচ্ছে না কেন? এমন কোথাও যেখান থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, দিনের পর দিন এইভাবেই চলছে। হ্যাঁ, একদমই তাই। দিনের পর দিন এভাবেই চলছে। আমি তোমাকে বলছি, আমি এই মুহূর্তে পাসপোর্ট দপ্তরে রয়েছি মালদার, এবং সেখানে আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করছেন নিজেদের মতো করে যতটুকু সম্ভব খতিয়ে দেখার, কিন্তু যা পরিস্থিতি তাতে ওনারা বলছেন যে কোনোভাবেই খতিয়ে দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয়, তোমাকে যেটা ইনফরমেশনটা দিই, যে পাসপোর্ট করার যে ঝোঁক বা আগ্রহ, সেটাও কিন্তু উদ্বেগের, সেটাও চাঞ্চল্যকর বিষয়। কারণ গত এক বছরেই 16,000-এর বেশি পাসপোর্ট হয়েছে, এবং আবেদনকারী যদি কথা বলা যায় যে কিভাবে এই প্রক্রিয়া চলছে, কি বলছে তারা? এই মুহূর্তে রয়েছে আমি পাসপোর্ট দপ্তরের যে ইনচার্জ অরুণ কুমার সরকার। কি বলছেন তিনি? কেমন আছেন আপনারা? আমরা তো অ্যাকচুয়ালি উদ্বেগের মধ্যে রয়েছি। আমাদের এখান থেকে যে আমরা বাংলাদেশ সীমান্তের এরিয়াতে রয়েছি, সেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের তো ডকুমেন্ট বেস কাজ হয়, সেখানে আমরা আধার প্যান ভোটার নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেগুলো কতটা অথেন্টিকেশান, সেগুলো জাল করে সে পাসপোর্ট বানাতে আসছে কিনা, সেগুলো ভেরিফিকেশান করার মতো আমাদের কোনো জায়গা নেই, কোনো পরিকাঠামো নেই। ইভেন পাসপোর্ট অফিস থেকে একজন ভেরিফিকেশান অফিসার প্রত্যেক পাসপোর্ট অফিসে পাঠানোর কথা, এখন পর্যন্ত পাঠায়নি। লাস্ট 2023 সালের জুলাইয়ের পরে কোনো ভেরিফিকেশন অফিসার এখানে আসেননি। এখন যেটা চাঞ্চল্যকর বিষয়, যে ক্রমশ কিন্তু বাড়ছে, গত কয়েকদিনই সামান্য কিছু কমেছে, কিন্তু পাসপোর্ট করার আগ্রহ সীমান্ত এলাকার মানুষদের মধ্যে ভীষণ রকমভাবে বেড়েছে। আপনাদের কাছেও আছে? হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। মনে হয় দেখি যে এক একটা ফ্যামিলি 5 জন 7 জন একটা ফ্যামিলি একসঙ্গে পাসপোর্ট বানাচ্ছে। হ্যাঁ, আগ্রহ অনেকটা বেড়ে গেছে। সেটা কি সীমান্ত এলাকা থেকে বহু মানুষ আসে? সীমান্তে আমাদের তো এখান থেকে সীমান্ত এরিয়া খুব বেশি দূর নয়। এখান থেকে আমাদের 5-7 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। সেক্ষেত্রে আমাদের সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি যে হয়তো বাইরে থেকে কেউ জালি ডকুমেন্ট বানিয়ে আমাদের এখান থেকে কতজন পাসপোর্ট বানাচ্ছে কিনা, আমাদের সেই ভেরিফিকেশন করার সেখানে আমার একটা প্রশ্ন রয়েছে, যদি একটু স্পেসিফিক্যালি ওনার থেকে জানতে চাও। সেটা হচ্ছে যে আমি মানলাম যে সমস্ত নথিগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো আদতে জাল নথি নাকি সেগুলো অরিজিনাল, তাদের বোঝার কোনো উপায় নেই, থাকার কথাও নয়, কিন্তু এরপর তো একটা পুলিশ ভেরিফিকেশনের স্টেপ থাকে। তাহলে যদি তাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা জাল নথি দিয়ে কাজ হচ্ছে, তাহলে সেই ব্যাপারটা কি তাদের গোচরে আনা হয়েছে? হ্যাঁ, পুলিশ যেহেতু এখানের পাশাপাশি যে রাজ্যের যারা গোয়েন্দা রয়েছেন তারা কিন্তু খতিয়ে দেখেন, বিশেষ করে দায়িত্বে রয়েছে ডিআইবি, এবং ডিআইবির দপ্তর থেকেও কিন্তু বিষয়টা নিয়ে খুব উদ্বেগের মধ্যেই রয়েছেন গোয়েন্দা আধিকারিকরা, তারাও কিন্তু দেখছেন, এবং সেই ইনফরমেশনও ওনাদের কাছে আছে। কি বলছেন ডিআইবি দপ্তর থেকে, কি জানাচ্ছে 1971 সালে? অ্যাকচুয়ালি ডিআইবি অফিস থেকে জানাচ্ছে যে তারা 1971 আগে ডকুমেন্ট তাদের চাইছে আর কি। হ্যাঁ, এটা যদি অফিসিয়াল আমরা জানি না, ওনারা যে চাইছেন এটা এতদিন চাননি, এখন চাইছে। হ্যাঁ, সেই ব্যাপারে আমার কোনো আগে চাইতে হতো তো। হ্যাঁ, যে কারণেই আমি বলছি যে ধরুন যে কোনো জঙ্গি সংগঠনের সদস্য বা কোনো অনুপ্রবেশকারী তারা এখানে এসে চলে আসছে এবং আপনাদের কাছে জাল পাসপোর্ট জাল ডকুমেন্ট দিচ্ছে, এবং তার ভিত্তিতে তারা পাসপোর্ট বানানোর চেষ্টা করছে, তো সেক্ষেত্রে তো ডিআইবি দপ্তর বা রাজ্যের গোয়েন্দা দপ্তরের তো একটা ভূমিকা রয়েছে। তাদের সেই ভূমিকাটা কি? হ্যাঁ, মনে হয় তাদের যে এই অ্যালার্টটা অনেক আগেই হওয়া উচিত ছিল। হ্যাঁ, যেটা এই ধরুন জাল পাসপোর্ট হওয়ার পরে তারা হয়তো অনেকটা সজাগ হয়েছে। তাদের প্রোটোকলে কি আছে আমাদের এই মুহূর্তে আমার জানা নেই। হ্যাঁ, কিন্তু ওনারা কি করছেন? 71-এর আগে চাইছেন, এখন ডকুমেন্ট কি চাইছেন? দলিল, বা তারা সেই সমস্ত এলাকার বাসিন্দা কিনা, 1971 সাল থেকেই তারা ভারতে বসবাস করছেন কিনা, সেটা তারা জানতে চাইছেন এখন।
না, অ্যাকচুয়ালি দেখুন, আমি অফিসিয়ালি আমাদের কোনো ইনফরমেশন নেই। আমরা শুনছি যে তারা এখন চাইছে, যেটা হয়তো তাদের আগে থেকে চাইলে হয়তো যে ফ্রডটা হয়েছে সেটা হয়তো হতো না। সেটা দালাল চক্র কতটা সক্রিয়, দালাল চক্র কিভাবে মানে জালিয়াতি করছে কিভাবে সীমান্তে, সেটা আমি ঠিক তো বলতে পারছি না। কিন্তু আপনারা তো জাল পাসপোর্টের কথা জানেন। হ্যাঁ, জাল পাসপোর্টের কথা জানি, যেহেতু এটা মালদাতে আমরা এখনো পর্যন্ত পাইনি আর কি, মানে ঘটেনি, অতএব আমরা ঠিক বুঝতে পারছি না যেটা সক্রিয়তা আছে নাকি। হ্যাঁ, সক্রিয় অবশ্যই আছে আমার মনে হয়। কিরকম কি মনে হয়? হ্যাঁ, কি মনে হচ্ছে কি অনেকে হয়তো এজেন্ট হয়তো বাইরে থেকে এসে হয়তো করছে, আমাদের যেহেতু জানা নেই, তারা তো আর পাসপোর্টের মধ্যে ঢোকে না, আমরা সেই জন্য বুঝতে পারছি না। কিন্তু গোয়েন্দারা তো সেটা দেখা উচিত। তাহলে কি এক বাক্যে তিনি এই কথা স্বীকার করছেন যে নথি জাল কিন্তু পাসপোর্টটা তো অরিজিনাল হয়ে যাচ্ছে? ভেরিফিকেশন করার মতো আমাদের জায়গাটা নেই। তার মানে তো এই বিষয়টা হয়ে যাচ্ছে যে নথিটা জাল। হ্যাঁ, নথি জাল করেও কিন্তু পাসপোর্ট অরিজিনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। নথি জাল করে পাসপোর্ট অরিজিনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়টা তো ভয়ঙ্কর জায়গায় যেতে পারে। ভয়ঙ্কর মানে আমরা তো আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, যে আমাদের এই চাকরি থাকবে কিনা তার এই ইয়ের মধ্যেই রয়েছে, এই আতঙ্কের মধ্যেই রয়েছে। কেন চাকরি থাকবে না ভাবছি? এই যে ধরুন অবভিয়াসলি আমাদের অজান্তে কিছু পাসপোর্ট জাল পাসপোর্ট হয়তো হয়ে যাচ্ছে আর কি। জাল নথি দিয়ে অরিজিনাল পাসপোর্ট। হ্যাঁ, জাল নথি দিয়ে অরিজিনাল পাসপোর্ট হয়ে যাচ্ছে, যেটা আমাদের মালদাতে হয়তো ঘটেনি। হ্যাঁ, কিন্তু আশেপাশে ঘটতে পারে, আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে ঘটেছে। তার মানে জাল নথি দিয়ে একজন মানুষ, একজন নাগরিক হয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ তার যে স্বীকৃতি সে পেয়ে যাচ্ছে। ভয়ঙ্কর তথ্য। আপনাদের সামনে যে তথ্য তুলে ধরলাম তা কিন্তু চমকে দেবার মতো। মালদাতে কোনো ধরনের ভেরিফিকেশনের জায়গা নেই, যে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি হচ্ছে। অর্থাৎ ভাবতে পারছেন, একটা পাসপোর্ট তৈরি করতে গেলে আমাকে আপনাকে কি পরিমাণ কাজকর পোড়াতে হয়, কত ডকুমেন্টস দিতে হয়, তারপরেও গিয়ে একদিনে হয়তো ঝামেলা মেটে না। কিন্তু সেখানে সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন মালদা, মুর্শিদাবাদ, যেখানে কড়াকড়ি অনেক বেশি থাকার কথা, সেখানে গিয়েই দেখা যাচ্ছে যে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ঘটনাই ঘটে চলেছে। এদিকে আবার তৃণমূল পরিচালিত পুরসভাতেই বিদেশিদের জাল নথি তৈরি হচ্ছে। সর্ষের মধ্যে কি তবে ভূত? আফগানিদের জন্ম মৃত্যুর শংসাপত্র দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করেছিল পুরসভারই কর্মী। এমনই তথ্য সামনে এসেছে। সিবিআইকে রিপোর্ট দিয়ে জানিয়েছে মাল পুরসভা। থানায় অভিযোগ দায়ের হতেই বেপাত্তা হয়ে গেছে প্রসেনজিৎ দত্ত নামে ওই পুরকর্মী। সূত্রের খবর, মোটা টাকার বিনিময় ওই 6 আফগান নাগরিককে এদেশের জন্ম সার্টিফিকেট দেন ওই পুরকর্মী। ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি আমরা। সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন, আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। কিসের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল পৌরসভা থেকে? নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল। সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। বাংলায় চলছে দেশবিরোধী সরকার। আক্রমণে শঙ্কর ঘোষ। জাল পাসপোর্ট কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের। বাংলায় দেশবিরোধী সরকার চলছে, আক্রমণে শঙ্কর ঘোষ। জাল পাসপোর্ট কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি বিধায়ক। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছি এবং আমি খবর পেয়েছিলাম যে মালবাজার পৌরসভা থেকে জন্ম মৃত্যুর যে শংসাপত্র, সেই শংসাপত্র জাল করে যারা অভারতীয় তারা এই পাসপোর্ট বের করেছে। ফলে মালবাজার পৌরসভা যা দুর্নীতির দায়ে বিদ্ধ, এই রাজ্যে একটা দেশবিরোধী সরকার চলছে। কেন্দ্রের সরকারের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। জাল নথি দিয়ে পাসপোর্ট গ্রেফতার, একের পর এক চক্রের পাঞ্জায় নিয়ে ফের কেন্দ্রের ঘাড়েই দায় চাপাচ্ছে তৃণমূল। পাসপোর্ট ইস্যু করে কেন্দ্র, ফলে জাল কিছু হলে তার দায় নিতে হবে কেন্দ্রকে। আক্রমণে তৃণমূল নেতা শান্তনু সেন। পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে আরপিও, অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিসার। এটা কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের আওতায় পড়ে। সুতরাং এই ধরনের যদি কোনো কাজ হয়ে থাকে, তার সার্বিকভাবে ব্যর্থতা, তার দায়িত্ব কেন্দ্রের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরকে নিতে হবে। এত কিছুর মাঝে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কি বলুন তো, ভারতীয় নাগরিকত্ব পেতে মৃত ব্যক্তির রেশন কার্ড ব্যবহার করছে বাংলাদেশিরা।
আর তাতে মদত দিচ্ছে ভারতেরই জনপ্রতিনিধি কিংবা আধিকারিকরা। এর নেপথ্যে কাজ করছে একটা বড় সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে পঞ্চায়েত, পুরসভা জনপ্রতিনিধি, খাদ্য দপ্তরের নিচু স্তরের আধিকারিক এবং পুলিশেরও একাংশের যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের দাবি, কোনো বৈধ নথি ছাড়া এদেশে আসার পর তাদের দিয়ে প্রথমে স্থানীয় থানায় রেশন কার্ড হারিয়ে যাওয়ার জেনারেল ডায়েরি করা হচ্ছে। ভাবুন পদ্ধতিটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধির শংসাপত্র ও সুপারিশ নিয়ে থানায় গিয়ে জেনারেল ডায়েরি হচ্ছে। এই চক্রে যুক্ত দালালরা মৃত ব্যক্তির রেশন কার্ড নম্বর আগাম জোগাড় করে রাখছে। তার মধ্যে থেকে নিষ্ক্রিয় যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার দিয়ে নাম বদলে জিডি করা হচ্ছে। এক্ষেত্রে থানা কোনো কিছু যাচাই না করেই জেনারেল ডায়েরি জমা নিচ্ছে। থানায় করা জিডি দেখিয়ে নতুন রেশন কার্ডের আবেদন করা হচ্ছে, কিছু যাচাই না করে নতুন নামে নিষ্ক্রিয় রেশন কার্ডের নম্বরে নতুন কার্ড ইস্যু হয়ে যাচ্ছে। আর হাতে নতুন কার্ড পেয়ে গেলে কেল্লাফাতে। দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড পাওয়ার কিছুদিন পর তা দেখিয়ে ভোটার কার্ডের জন্য আবেদন জানানো হচ্ছে। অর্থাৎ প্রথম ধাপ শেষ, এবার আসা যাক দ্বিতীয় ধাপে। ভোটার কার্ড হয়ে গেলে কিছুদিন পর তৃতীয় পদক্ষেপ হচ্ছে আধার কার্ডের আবেদন করা। ভোটার এবং আধার কার্ড তৈরি হয়ে গেলেই পাসপোর্ট তৈরির জন্য আবেদন করছে বাংলাদেশিরা। সেখানেও ভালোভাবে যাচাই হচ্ছে না। এভাবেই তারা এদেশের নাগরিক না হয়েও সরকারি সমস্ত নথি জোগাড় করছে এবং জাল পাসপোর্ট বানিয়ে ফেলছে।